একটা পরিবার, একটা অভিশাপ, আর একজন মায়ের এমন এক রহস্য যা তার সন্তানদের ধ্বংস করে দেবে। দেখুন কিভাবে শয়তান তাদের ফাঁদে ফেলল এবং কোনো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল এই পরিবারের জন্য। ফিল্মের শুরুতে শ্রী একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি তাবিজ, সাপের মুখ থেকে বের হওয়া কিছু একটা, এবং নিজের হাতের রক্ত ঢেলে বলে যে এই তাবিজ যেন তার পরিবারকে সব ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং তাদের উপর নজর রাখে। ঘরের ভেতরে আন্ধি তার বোন দিনাকে আইন পড়ার কারণে সবসময় গম্ভীর থাকার জন্য খোঁচা দেয় এবং মজা করে বলে যে এই কারণেই দিনা এখনো সিঙ্গেল। আন্ধির স্ত্রী রানীও এসে তাদের এই মজায় যোগ দেয়। আন্ধি দিনাকে একটি বয়ফ্রেন্ড খুঁজে নেওয়ার পরামর্শ দেয়। আন্ধি তার বোনকে ল ফার্মে ইন্টার্নশিপ করার বদলে তাদের মৃত বাবার আখ খামারের ব্যবসা সামলাতে সাহায্য করতে বলে। দিনা বলে যে খামার সামলালে তার আইন পড়ার সব পরিশ্রম বৃথা যাবে। রানী বলে যে আন্ধি আসলে তার বোনকে নিজের কাছ থেকে দূরে পাঠাতে চায় না। এরই মধ্যে শ্রী ঘরে আসে এবং দরজায় লাগানো তাবিজটি পরীক্ষা করে। শ্রী তাবিজের উপর দাগগুলো গণনা করে বলে 5 বিজোড় সংখ্যা। রানী কারণ জিজ্ঞেস করলে দিনা বুঝিয়ে বলে যে তাদের মায়ের বিশ্বাস অনুযায়ী কাপড়ে দাগের সংখ্যা জোড় হলে পরিবারে বড় বিপদ আসে। এরপর শ্রী দিনাকে কাজ থামিয়ে সকালে নাস্তা করতে বলে। আন্ধি তার মায়ের হাতে কাটার দাগ দেখে বলে যে বাবার মৃত্যুর 8 বছর কেটে গেছে, তারপরও মা আজও প্রতিদিন এই সুরক্ষার আচার কেন পালন করছে। শ্রী বলে যে সে শুধু নিরাপত্তার জন্যই এটা করছে। এরপর শ্রী রানীর দিকে তাকিয়ে বলে যে ইদানিং তার ওজন বেড়েছে এবং জিজ্ঞেস করে সে কি গর্ভবতী। আন্ধি মজা করে বলে রানী ইদানিং অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে, তাই ওজন বেড়েছে। শ্রী তাদের সতর্ক করে বলে এখনই বাচ্চা নেওয়ার তাড়াহুড়ো করো না। আন্ধি অবাক হয়ে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কি, কিন্তু শ্রী চুপ থাকে। নাস্তা শেষ করে আন্ধি ও দিনা শ্রীর সাথে দেখা করে কাজে বেরিয়ে যায়। শ্রী যখন রানীর গর্ভবতীর মতো অবস্থার দিকে তাকিয়ে থাকে, রানী ভেতরে চলে যায়। পরের দৃশ্যে আখ খামারে সেনো নামে এক কর্মী আন্ধিকে জানায় যে তারা আখের ক্ষতি করা জংলি ঘাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। আন্ধি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ গতবার আখের গুণমান 5% কমে গিয়েছিল। অন্যদিকে শ্রী তার তান্ত্রিক গুরু রোজোর কাছে যায়। রোজো তাকে আশ্বস্ত করে যে তাদের সুরক্ষার তাবিজ যত্ন সহকারে রাখা হলে কোনো অশুভ আত্মা তাদের ঘরে ঢুকতে পারবে না। শ্রী বলে যে এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তবুও সে একটা অদ্ভুত অস্থিরতা ও ভয় অনুভব করছে। রোজো বলে যে আমাদের মনের ভয় সাধারণত বাইরে থেকে আসে না, আমাদের নিজেদের ভেতর থেকেই জন্ম নেয়। কিন্তু গ্লাসের পানিতে বুদবুদ উঠতে দেখে সে শ্রীকে জিজ্ঞেস করে সে কি সত্যিই নিশ্চিত যে অতীতে ঘটে যাওয়া সব অশুভ ঘটনা সত্যিই শেষ হয়ে গেছে। হঠাৎ এক ভয়াবহ বিপদ নেমে আসে। আন্ধির আখ খামারে আগুন লেগে যায়। অন্যদিকে ঘরে হঠাৎ একটি ফটো ফ্রেম দেয়াল থেকে আপনা আপনি পড়ে ভেঙে যায়। এরই মধ্যে শ্রী ঘরে ফেরে। তার বাবা মায়ের ছবির ফ্রেম ভাঙা দেখে শ্রী দ্রুত তাদের ফোন করার চেষ্টা করে। শ্রী অনেকক্ষণ ধরে ফোনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। আন্ধি তার মাকে বলে যে হয়তো দাদা দাদির ল্যান্ডলাইন খারাপ হয়ে গেছে, তাই ফোন লাগছে না। আন্ধি শ্রীকে অনুরোধ করে এই কুসংস্কার নিয়ে বেশি চিন্তা না করে খাবার খেতে। মায়ের জেদি ও ভয়ার্ত আচরণ দেখে আন্ধি বলে যে একটা ফ্রেম পড়ে যাওয়া মানেই কোনো বড় অশুভ লক্ষণ নয়, এবং সে মায়ের এই অতিরিক্ত সুরক্ষামূলক আচরণে ক্লান্ত হয়ে পড়েছে। আন্ধি মাকে শান্তিতে বাঁচতে এবং বেশি না ভয় পেতে অনুরোধ করে, কিন্তু শ্রী রেগে নিজের ঘরে চলে যায়। পরে দিনা মায়ের রাগ শান্ত করতে এবং তাকে ভালো অনুভব করাতে 1 কাপ আদার চা বানিয়ে নিয়ে যায়। সে মাকে বলে দাদা দাদি একদম ঠিক আছে এবং চা পান করার অনুরোধ করে ঘর থেকে চলে যায়। দৃশ্য কাটে এবং শ্রীকে তার বাবা মায়ের বাড়ির সামনে দেখা যায়। দরজায় নক করার পরেও কেউ না খোলায় শ্রী ঘরের ভেতরে ঢুকে পড়ে।
ভেতরে ঢুকতেই টেবিলে গরম চা ও নাস্তা রাখা দেখে সে আরও বেশি ঘাবড়ে যায়। শ্রী মেঝেতে রক্ত দেখে ঠিক তখনই একটা শব্দ হয় এবং দরজা খোলার আওয়াজ আসে। শ্রী যেই সেই দরজার দিকে এগিয়ে যায়, পাশের ঘর থেকে কেউ তাকে ডাক দেয়। শ্রী সেই ঘরে বিছানায় তার মাকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এবং বাবাকে আলমারির ভেতরে মাথায় ছুরি বেঁধা অবস্থায় পায়। এরই মধ্যে শ্রীর মা যে শ্রীকে টানে, তার ঘুম ভেঙে যায়। পরের দিন হাসপাতালে ডাক্তার রানীকে পরীক্ষা করে জানায় যে রানী 2 মাসের গর্ভবতী। তারা খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করে। ফেরার পথে আন্ধি বলে মাকে এই খুশির খবর দেওয়ার এটাই সেরা সময়। এরই মধ্যে আন্ধি রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। যাই হোক, তারা বাড়ি ফেরে। এই সুসংবাদ দেওয়ার আগেই দিনা জানায় যে একটু আগে দাদা ফোন করে দাদির অসুস্থতার কথা বলেছে এবং এখনই সেখানে যেতে হবে। আন্ধি দুঃখ করে বলে মায়ের গতকাল রাতের ভয়টা সত্যিই ছিল। পথে আন্ধি গতকাল রাতে রুক্ষ আচরণের জন্য মা শ্রীর কাছে ক্ষমা চায়। শ্রীও সবার কাছে অতিরিক্ত সতর্কতার আচরণের জন্য ক্ষমা চায়। অন্যদিকে তাদের ঘরে ঝোলানো তাবিজ নিচে পড়ে যায় এবং তাতে আরেকটি দাগ পড়ে, যার ফলে মোট দাগের সংখ্যা জোড় হয়ে যায়। এদিকে তারা দাদার বাড়ি পৌঁছে যায়। দাদা তাদের অনেক আদর করে জড়িয়ে ধরে এবং ঘরে ব্যাগ রেখে দাদির রান্না করা খাবার খেতে স্বাগত জানায়। শ্রী তার মায়ের হলুদ মুখ দেখে তার শরীর কেমন আছে জিজ্ঞেস করে। শ্রীর মা বলে সে একদম ভালো আছে। শ্রীর বাবা বলে তোমার মা আসলে তোমাকে চিন্তায় ফেলতে চাননি। মা মানছে যে সে তার মেয়ে, নাতি-নাতনি ও রানীকে অনেক মিস করছিল। শ্রী বারবার না আসার জন্য মায়ের কাছে ক্ষমা চায়। মায়ের চলে যাওয়ার পর শ্রী দেখে যে টেবিলে ঠিক সেই একই চা ও নাস্তা রাখা আছে যা সে স্বপ্নে দেখেছিল, এবং সেখান থেকে পচা দুর্গন্ধ আসছে। শ্রী সেগুলো নিয়ে রান্নাঘরে আসলে বাবা বলে সে স্টোর রুমে যাচ্ছে। আন্ধি ও রানী এসে দেখে খাবারের পাত্রে সব পচা খাবার ও কীড়া ভর্তি, যা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে। দিনা লক্ষ্য করে দাদি চুলাই জ্বালাতে ভুলে গেছে। শ্রী আফসোস করে বলে তার আরও আগে আসা উচিত ছিল। শ্রী আন্ধিকে বলে দাদিকে তার ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করাতে। আন্ধি দাদিকে ধরে ঘরে নিয়ে যায়। শ্রী রান্নাঘরের সব বাসি ও পচা জিনিস ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আন্ধি যখন দাদিকে তার সুতসুতার কাজ নিয়ে জিজ্ঞেস করে, দাদি জিজ্ঞেস করে, তুমি কে? আন্ধি মনে করিয়ে দেয় যে সে তার নাতি আন্ধি। এদিকে ফ্রিজ খুলতেই দুর্গন্ধে রানীর বমি আসতে থাকে। শ্রী ফ্রিজে পচা মাংস জমে থাকায় সেটা পরিষ্কার করে দ্রুত ডাস্টবিনে ফেলতে বলে। দিনা ডাস্টবিনে ময়লা ফেলার সময় একটা বিড়ালের ডাক শুনে তাকে কাছে ডাকে, কিন্তু হঠাৎ স্টোর রুম থেকে একটা শব্দ আসে। রানী কৌতূহলী হয়ে স্টোর রুমে থাকা দাদার কাছে ভেতরে আসার অনুমতি চায়, কিন্তু দাদা অদ্ভুতভাবে তাকে থামিয়ে বলে, ভেতরে অনেক নোংরা। সেই রাতে ডিনার টেবিলে আন্ধি ছোটবেলায় এই বাড়িতে লুকোচুরি খেলার স্মৃতি তাজা করে। সে বলে কিভাবে দাদির আলমারিতে লুকিয়ে ঘুমিয়ে পড়লে সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। দিনা এই দুষ্টুমি মনে করে হাসে এবং দাদা দাদিকে জিজ্ঞেস করে তারা মনে করতে পারছে কিনা, কিন্তু তারা কিছু বলে না। তারপর হঠাৎ দাদা দাদি ভয়ঙ্কর জোরে হাসতে শুরু করে। এদিকে তারা দাদার বাড়ি পৌঁছে যায়। দাদা তাদের অনেক আদর করে জড়িয়ে ধরে এবং ঘরে ব্যাগ রেখে দাদির রান্না করা খাবার খেতে স্বাগত জানায়। শ্রী তার মায়ের হলুদ মুখ দেখে তার শরীর কেমন আছে জিজ্ঞেস করে। শ্রীর মা বলে সে একদম ভালো আছে। শ্রীর বাবা বলে তোমার মা আসলে তোমাকে চিন্তায় ফেলতে চাননি। মা মানছে যে সে তার মেয়ে, নাতি-নাতনি ও রানীকে অনেক মিস করছিল। শ্রী বারবার না আসার জন্য মায়ের কাছে ক্ষমা চায়। মায়ের চলে যাওয়ার পর শ্রী দেখে যে টেবিলে ঠিক সেই একই চা ও নাস্তা রাখা আছে যা সে স্বপ্নে দেখেছিল, এবং সেখান থেকে পচা দুর্গন্ধ আসছে। শ্রী সেগুলো নিয়ে রান্নাঘরে আসলে
বাবা বলে সে স্টোর রুমে যাচ্ছে। আন্ধি ও রানী এসে দেখে খাবারের পাত্রে সব পচা খাবার ও কীরা ভর্তি, যা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে। দিনা লক্ষ্য করে দাদি চুলাই জ্বালাতে ভুলে গেছে। শ্রী আফসোস করে বলে তার আরও আগে আসা উচিত ছিল। শ্রী আন্ধিকে বলে দাদিকে তার ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করাতে। আন্ধি দাদিকে ধরে ঘরে নিয়ে যায়। শ্রী রান্নাঘরের সব বাসি ও পচা জিনিস ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আন্ধি যখন দাদিকে তার সুতার কাজ নিয়ে জিজ্ঞেস করে, দাদি জিজ্ঞেস করে, তুমি কে? আন্ধি মনে করিয়ে দেয় যে সে তার নাতি আন্ধি। এদিকে ফ্রিজ খুলতেই দুর্গন্ধে রানীর বমি আসতে থাকে। শ্রী ফ্রিজে পচা মাংস জমে থাকায় সেটা পরিষ্কার করে দ্রুত ডাস্টবিনে ফেলতে বলে। দিনা ডাস্টবিনে ময়লা ফেলার সময় একটা বিড়ালের ডাক শুনে তাকে কাছে ডাকে, কিন্তু হঠাৎ স্টোর রুম থেকে একটা শব্দ আসে। রানী কৌতূহলী হয়ে স্টোর রুমে থাকা দাদার কাছে ভেতরে আসার অনুমতি চায়, কিন্তু দাদা অদ্ভুতভাবে তাকে থামিয়ে বলে, ভেতরে অনেক নোংরা। সেই রাতে ডিনার টেবিলে আন্ধি ছোটবেলায় এই বাড়ি তাজা করে সে বলে কিভাবে দাদির আলমারিতে লুকিয়ে ঘুমিয়ে পড়লে সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। দিনায় দুষ্টুমি মনে করে হাসে এবং দাদা দাদিকে জিজ্ঞেস করে তারা মনে করতে পারছে কিনা, কিন্তু তারা কিছু বলে না। তারপর হঠাৎ দাদা দাদি ভয়ঙ্কর জোরে হাসতে শুরু করে। এরপর শ্রী দিনাকে বলে যে সে দাদা দাদিকে নিজের সাথে বাড়িতে নিয়ে যেতে চায়, কারণ এই বুড়ো বয়সে তাদের দেখাশোনার জন্য কেউ দরকার। মাঝরাতে ঘুমিয়ে থাকা দাদা দাদি হঠাৎ শূন্যে ভাসতে থাকে। অন্যদিকে রানী ঘুম থেকে উঠে পানি খেতে রান্নাঘরে যায়। রানী দাদিকে অদ্ভুত অবস্থায় ঘুমের মধ্যে হাঁটতে দেখে ডাক দেয় এবং জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। ঠিক সেই সময় দাদা এসে বলে দাদির প্রায়ই রাতে এভাবে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে এবং সে নিজেই তার খেয়াল রাখবে। পরের দিন সকালে দিনা বিড়ালটাকে খুঁজতে থাকে। অন্যদিকে শ্রী বাথরুমে একটি স্যানিটারি প্যাড পরীক্ষা করে সেখানে রক্ত দেখে। এদিকে রানী ঘুম থেকে উঠতেই সামনে দাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ চমকে যায়। দাদি তাকে বলে, অবশেষে তুমি জেগে উঠলে। রানী লজ্জিত হয়ে দেরিতে ওঠার জন্য ক্ষমা চায়। দাদি তাকে বিশ্রাম নিতে বলে। দিনা তার হারানো বিড়ালের জন্য মন খারাপ করলে মা শ্রী তাকে সান্ত্বনা দিয়ে বলে সে শুধু একটা বিড়াল এবং শীঘ্রই ফিরে আসবে। সে দিনাকে দোকান থেকে কিছু চাল কিনে আনতে বলে। তারপর শ্রী দিনাকে জিজ্ঞেস করে তার পিরিয়ড চলছে কিনা। দিনা না বলে কারণ জিজ্ঞেস করলে মা বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, হয়তো এটা রানীর সাথে সম্পর্কিত। দিনা সেখান থেকে চলে যায়। আন্ধি রানীকে অনেক চিন্তিত দেখে তার সমস্যার কারণ জিজ্ঞেস করে এবং সবাই রেডি হলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। শ্রী বাবাকে খালি পায়ে হাতে কুড়াল নিয়ে বাইরে বেরোতে দেখে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। বাবা বলে ভাঙা স্টোররুম ঠিক করার জন্য কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছে। শ্রী আন্ধিকে সাথে নিয়ে যেতে বললে বাবা মানা করে একাই চলে যায়। অন্যদিকে আন্ধি দাদিকে জানায় যে সে রানীকে আশপাশের জায়গা ঘোরাতে নিয়ে যাচ্ছে। দাদি তাদের দুপুরের খাবারের আগে ফিরে আসতে বলে। এদিকে দিনা দোকান থেকে ফেরার পথে দাদাকে একটা অদ্ভুত ও পাগলের মতো অবস্থায় জঙ্গলের গভীরে যেতে দেখে। দিনা অনেকবার দাদাকে ডাক দেয়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। এরই মধ্যে দিনা হোঁচট খেয়ে পড়ে যায় এবং উঠে দেখে দাদা জঙ্গলের গভীরে কোথাও হারিয়ে গেছে। অন্যদিকে আন্ধি ও রানী জঙ্গলের সুন্দর দৃশ্যের মধ্যে ঘুরছিল। আন্ধি রানীর সাথে ছোটবেলার মিষ্টি স্মৃতি শেয়ার করতে করতে বলে ছোটবেলায় যখনই তারা এখানে আসত সে ও দিনা এই জঙ্গলের মাঝে খেলত। রানী আন্ধিকে তার বাবার কালো জাদুতে মৃত্যুর পেছনের আসল সত্য বলতে বলে। আন্ধি স্ত্রীকে অতীতের সত্য বলার আগে প্রতিশ্রুতি নেয় যে এই তিক্ত সত্য জানার পরেও রানী তাকে বা পরিবারকে ভুল বুঝবে না। রানীর হ্যাঁ বলার পর আন্ধি জানায় যে বিয়ের আগে তার মা শ্রীর দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, লায়লা ও হারমান, যিনি পরে আন্ধির বাবা হন। আন্ধির বাবা হারমান মূলত লায়লাকে পছন্দ করত।
কিন্তু আন্ধির মা তাকে পাওয়ার জন্য কালো জাদুর সাহায্য নিয়েছিল। লায়লা গর্ভবতী থাকা সত্ত্বেও আন্ধির মা হারমানকে ছাড়তে রাজি হয়নি এবং পরিকল্পনা মতো তাকে বিয়ে করে নেয়। এর ২০ বছর পর লায়লা ও তার মেয়ে হানু প্রতিশোধ নিতে ফিরে আসে এবং কালো জাদুর সাহায্যে আন্ধির বাবাকে মেরে ফেলে। সেই প্রাণঘাতী আক্রমণে আন্ধির মা ও বোন প্রায় মরতেই বসেছিল, কিন্তু আন্ধি সঠিক সময়ে এসে কোনোভাবে তাদের জীবন বাঁচিয়েছিল। রানী হানুম সম্পর্কে জিজ্ঞেস করলে আন্ধি বলে, হানুম আসলে লায়লা ও তার বাবার মেয়ে। হানুম আন্ধির সাথে ভালোবাসার ভান করে তার পরিবারকে ভয়ঙ্কর ধোঁকা দিয়েছিল। মা ও বোনকে বাঁচাতে গিয়ে আন্ধি লায়লা ও হানুমকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছিল। আন্ধির কথা বলার সময় ঝিলের ওপার থেকে ক্যাম্পিংরত কিছু মানুষের পক্ষ থেকে বারবার অদ্ভুত হাসির শব্দ আসছিল। এদিকে দিনা দাদাকে খুঁজতে খুঁজতে দুজতে দেখে দাদা কিছু একটা কাটছে এবং তার শরীরে রক্ত লেগে আছে। দাদা যেই পেছনে ঘুরে তাকায়, দিনা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘরে শ্রী শুনতে পায় তার মা রান্নাঘরে দাঁড়িয়ে বিড়বিড় করছে, পূর্ণিমার রাতে মৃতরা জেগে উঠবে। এরই মধ্যে দিনা ফিরে আসে। শ্রীমাকে জিজ্ঞেস করে সে কি করছে। শ্রীর মা সেই মৃত বিড়ালটা দেখিয়ে বলে যে সে সবার জন্য খাবার রান্না করছে এবং ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রস্রাব করে দেয়। শ্রীমাকে বাথরুমে নিয়ে পরিষ্কার করার সময় তার পিঠে ভয়ঙ্কর ক্ষতের দাগ দেখে জিজ্ঞেস করে, এত বড় সত্য কেন লুকিয়ে রেখেছিল? শ্রী ক্ষমা চায় এবং বাবা মায়ের খেয়াল রাখার ও ডাক্তার দেখানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে দিনা উঠানে বিড়ালটাকে মাটিতে কবর দেওয়ার সময় লক্ষ্য করে তার দাদা হাতে কিছু নিয়ে সেই স্টোর রুমের ভেতরে ঢুকছে। দিনা স্টোর রুমের কাছে এগিয়ে গেলে দাদা বাইরে এসে একা থাকার কারণ জিজ্ঞেস করে তাকে বাড়িতে ফিরে যেতে বলে। রাতে দিনা মা শ্রীকে বলে দাদা দাদির আচরণ তার কাছে খুবই অদ্ভুত লাগছে। শ্রী বুড়োদের রোগ ডিমেনশিয়ার লক্ষণ ব্যাখ্যা করতে করতে বলে এর কারণে স্মৃতি লোপ পায় এবং তারা অজান্তেই অদ্ভুত ও অস্বাভাবিক আচরণ করতে থাকে। দিনা অতীতে ঘটা অলৌকিক কালো জাদুর বিপদের ভয় প্রকাশ করে। শ্রী তাকে এ বিষয়ে আর কিছু বলতে নিষেধ করে। এদিকে আন্ধি দেখে হানুম তাকে অতীতের কথা মনে করিয়ে দিয়ে ভুতুড়ে হাসি হাসছে। তারপর রানী আন্ধিকে চিন্তিত ও অস্থির দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আন্ধি বলে সে ঠিক আছে। অন্যদিকে শ্রী বাবা মায়ের ঘরে গিয়ে তাদের ঘুমাতে দেখে ফিরে আসে, কিন্তু শ্রী ঘর থেকে বের হতেই তারা অদ্ভুতভাবে উঠে বসে। মাঝরাতে দিনা শুনতে পায় পূর্ণিমার চাঁদের নিচে মৃতরা জেগে উঠবে। সে বাইরে গিয়ে চেক করে। দিনার ঠিক পেছন দিয়ে দাদি বেরিয়ে চলে যায়। দিনা দরজা খোলার শব্দ শুনে মেইন দরজার কাছে আসে। সে স্টোর রুম থেকে দাদার কণ্ঠে শুনতে পায়, পূর্ণিমার চাঁদের নিচে মৃতরা জেগে উঠবে। সে স্টোর রুমের কাছে যায়। দিনা যেই বাইরে থেকে ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করে, দাদা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং হাতের কুড়াল নিয়ে দিনার পেছনে তাড়াতাড়া করে। দিনা ছুটে ঘরে আসে এবং দরজা বন্ধ করে দেয়, কিন্তু দাদা এক নাগাড়ে দরজায় মারতে থাকে। দরজায় জোরে জোরে আঘাতের শব্দ হঠাৎ থেমে যায় এবং দিনা দাদাকে ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। দাদা দিনাকে এত রাতে জেগে থাকার কারণ জিজ্ঞেস করলে দিনা ঘাবড়ে গিয়ে পানি খাওয়ার অজুহাত দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে দাদির কণ্ঠে জাপানি ভাষায় একটি রহস্যময় ঘুমপাড়ানি গান শুনে রানীর ঘুম ভেঙে যায় এবং সে দাদিকে ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। দাদি রানীর কাছে এসে তার পেটে হাত বোলাতে থাকে। পরের দিন সকালে দিনা মাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো স্বাভাবিক ডিমেনশিয়া নয় এবং গতকাল রাতে সে যা দেখেছে সে মোটেও তার দাদা ছিল না। মা শ্রী তাকে এ ধরনের বাজে কথা বলতে নিষেধ করে। শ্রী বলে যে আগে যখন সে নিজে অলৌকিক বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করত, সবাই তাকে অতিরিক্ত সতর্ক বলে উপহাস করত,
আর আজ যখন বাচ্চাদের কথায় সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, তখন দিনা তাকেই দোষ দিচ্ছে। অন্যদিকে রানী আন্ধিকে বলে সে আর এখানে থাকতে পারছে না। দাদির রহস্যময় আচরণ তার কাছে অনেক অদ্ভুত লাগছে। আন্ধি তাকে বলে তারা শীঘ্রই চলে যাবে, কিন্তু এভাবে হঠাৎ চলে যাওয়াটা অভদ্রতা হবে। সে রানীকে সান্ত্বনা দেয় যে দাদি কখনো তার ক্ষতি করবে না। পরের দৃশ্যে শ্রী গেটের বাইরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে যায়। লোকটি নিজেকে প্রতিবেশী বলে পরিচয় দেয় এবং বলে যে সে কয়েকদিন আগে মসজিদের চাঁদার জন্য এখানে এসেছিল, কিন্তু বাড়িতে কেউ ছিল না। শ্রী অবাক হয়ে বলে তার বৃদ্ধ বাবা মা কয়েকদিনের জন্য বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে, এটা একেবারেই অসম্ভব। কিন্তু লোকটি বলে সে সব দরজা জানালায় টোকা দিয়েছিল, ভেতর থেকে কোনো সাড়া পায়নি। যাই হোক, শ্রী ঘরের ভেতরে ঢুকে বাবা মাকে না পেয়ে বাচ্চাদের জিজ্ঞেস করে দাদা দাদিকে দেখেছে কিনা। তারা না বললে শ্রী চিন্তিত হয়ে পড়ে, কারণ সে আজ মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল। দিনা অনুমান করে হয়তো তারা সেই জঙ্গলের দিকে গেছে যেখানে সে দাদাকে খালি পায়ে হাতে কুড়াল নিয়ে যেতে দেখেছিল। তারা সবাই মিলে জঙ্গলে দাদা দাদিকে খুঁজতে বেরিয়ে তাদের নাম ডাকতে থাকে। দিনা তাদের সেই জায়গায় নিয়ে যায়। সেখানে মাথা ছাড়া ছাগলের নির্মম মৃতদেহ ছড়িয়ে থাকতে দেখে তারা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। আন্ধি হতবাক হয়ে দিনাকে জিজ্ঞেস করে সে কি সত্যিই নিশ্চিত যে দাদাই এই ভয়ঙ্কর কাজ করেছে। দিনা দুঃখ করে বলে আন্ধিও মায়ের মতো তো তাকে বিশ্বাস করতে পারছে না। রানী এসব দেখে বমি করার সময় সামনে জঙ্গলে কাউকে দেখতে পায়, কিন্তু আন্ধি আসতেই সেই লোক অদৃশ্য হয়ে যায়। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় এবং তারা বাড়ি ফিরে আসে। শ্রী ভয় পেতে থাকে যে তার বৃদ্ধ বাবা মা হয়তো জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। সে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেয় এবং আন্ধি তাকে থানায় নিয়ে যেতে রাজি হয়। কিন্তু বাড়ি ফেরার পথে তারা গ্রামোফোনে গান বাজার শব্দ শুনতে পায়। তারা দেখে শ্রীর বাবা মা গান চালিয়ে নাচছে, অথচ তাদের দুজনের পায়ে কাদা লেগে আছে। শ্রী মাকে পরিষ্কার করার সময় জঙ্গলের দিকে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। তারপর শ্রী মাকে নিয়ে বাইরে আসতেই মা রানীর ফ্যাকাশে মুখ দেখে তাকে স্বাস্থ্যের যত্ন নিতে বলে এবং জানায় যে এটা তার পেটের বাচ্চার জন্য ক্ষতিকর। শ্রী জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন রানী গর্ভবতী? শ্রীর মা বলে, একজন মায়ের অনুভূতি কখনো ভুল হয় না। শ্রী রানীকে প্রেগন্যান্সির বিষয়ে জিজ্ঞেস করলে আন্ধি তা নিশ্চিত করে। শ্রী রানীর গর্ভাবস্থার খবর শুনে খুশি হওয়ার বদলে ভীষণ বিরক্ত হয়ে পড়ে। রানী কাঁদতে থাকে। আন্ধি রানীকে কাঁদতে নিষেধ করে। অন্যদিকে দিনা দেখে তাদের মা স্ত্রী একদম নির্জীব ও গম্ভীর মুখে বসে আছে। পরের দৃশ্যে হানুম আন্ধিকে বলে তার মা তার সন্তানকে পছন্দ করছে না এবং এই অবহেলা তার বুকে কতটা কষ্ট দিচ্ছে। সে ভয়ঙ্কর হাসি হেসে বলে, এই কষ্ট তো কিছুই নয়। পরক্ষণেই হানুম অদৃশ্য হয়ে যায় এবং আন্ধি বাথরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু নিজের ঘরে ঢোকার সময় একটা শব্দ শুনে আন্ধি দাদা দাদির ঘরে গিয়ে দেখে বিছানায় কেউ নেই। সে স্টোর রুমে আলো জ্বলতে দেখে কাছে গিয়ে দাদা দাদির কণ্ঠস্বর শুনতে পায়। তারা বলছিল, পূর্ণিমার রাতে মৃতরা জেগে উঠবে। আন্ধি দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে উঁকি দিয়ে দেখে তারা ভেতরে অদ্ভুত আচরণ করছে। এরপর হঠাৎ তারা কাঁচা মাংস খাওয়া শুরু করে। এটা দেখে আন্ধি ভয়ে নিজের ঘরে ফিরে যায়। এদিকে শ্রী দেখে তার ঘরের দরজা আপনা আপনি খুলছে, তাই সে চেক করতে এগিয়ে আসে। এখানে শ্রী তার মৃত স্বামী হারমানকে দেখতে পায়। হারমান তাকে দোষ দিয়ে বলে এসবের জন্য শ্রীই দায়ী এবং এখন তাকে এর পরিণতি ভোগ করতে হবে। শ্রী ভয়ে দিনাকে ডাক দিতে থাকে, কিন্তু দিনার বদলে লায়লা ভয়ঙ্কর হাসি হাসে এবং শ্রী চিৎকার করতে শুরু করে। পরের দিন সকালে দাদা দাদিকে রান্নাঘরে দেখা যায়, কিন্তু তারা সব কাজ অদ্ভুতভাবে অনেক দ্রুত করছিল। এদিকে দিনার ঘুম ভাঙলে সে মায়ের লেখা একটি চিঠি পায়
যেখানে লেখা ছিল যে সে একটা জরুরি কাজে আন্ধির গাড়ি ধার নিয়ে বাইরে যাচ্ছে। আন্ধি এসে দিনাকে বলে তার গাড়ি পাওয়া যাচ্ছে না এবং মা কোথায় জিজ্ঞেস করে। আন্ধি জানায় সে আজই সবাইকে নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিল। তখন দিনা মায়ের চিঠিটা আন্ধির হাতে দেয়। অন্যদিকে শ্রী গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। এখানে দেখা যায় তার নাক থেকে কালো রক্ত ঝরছে। ঘরে রানী জানায় যে গতকাল জঙ্গলের ভেতরে সে এক মুহূর্তের জন্য লম্বা পোশাক পরা একটি রহস্যময় অবয়ব দেখেছিল। আন্ধি ও দিনা অনুমান করে এটা হয়তো জারো হবে। দিনা বলে জারোর তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু লায়লা তাকে জীবিত করে তাদের পেছনে লেলিয়ে দিয়েছে। আন্ধি বলে সে ইদানিং হানুমের ভূতও দেখছে। হঠাৎ দরজা খোলার শব্দ হয় এবং দাদি ঘরে ঢোকে। সে সবাইকে জিজ্ঞেস করে তারা জেগে আছে কিনা এবং বলে তাদের জন্য বিশেষ খাবার রান্না হয়েছে। এই বলে সে তাদের বাইরে আসতে বলে। এদিকে শ্রীতান্ত্রিক রোজোর কাছে গিয়ে পুত্রবধূর গর্ভাবস্থার কথা জানায় এবং এই বিপদ থেকে বাঁচার পথ জিজ্ঞেস করে। তান্ত্রিক বলে শয়তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে তারা এত সহজে পিছু ছাড়ে না। শ্রী অনুরোধ করে সব পরিণতি চাই, শুধু তাকেই ভোগ করতে হোক, কিন্তু তার পরিবারকে বাঁচিয়ে দেওয়া হোক। তান্ত্রিক জানতে পারে যে তারা তাদের শক্তিশালী সুরক্ষা কবচলা ঘর ছেড়ে শ্রীর অসুস্থ বাবা মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সে সতর্ক করে দেয় যে শয়তানরা তাদের সাথে বিশাল প্রতারণা করেছে। ঘরে আন্ধি ও দিনা বুঝতে পারে তারা বিশাল বিপদে আছে। আন্ধি দিনা ও রানীকে এক জায়গায় সামলে থাকতে বলে চলে যায়। এরপর দিনা রানীকে সেখানে থাকতে বলে দাদার ঘর চেক করতে যায়। আন্ধি স্টোর রুমের তালা ভাঙার চেষ্টা করে এবং দিনা দাদার ঘরে ঢোকে। অন্যদিকে দাদি রানীকে ডাকতে থাকে এবং তাকে নিজের সাথে থাকতে ভোলাতে থাকে। রানী ভয়ে ভীষণ কাঁপতে থাকে। আন্ধি তালা ভাঙতে ব্যর্থ হয়ে ভেতরে ঢোকার অন্য পথ খুঁজতে থাকে। এদিকে রানী ভয়ে ভয়ে দাদা দাদির কাছে আসে। দাদা রানীকে একটা চেয়ারে বসায়। এরপর তারা দুজন রানীর সাথে অদ্ভুত আচরণ শুরু করে। অন্যদিকে রোজও শ্রীকে বুঝিয়ে বলে যে শয়তানরা জানত শ্রীর বাড়িতে অনেক শক্তিশালী সুরক্ষা কবচ আছে, যা তারা ভাঙতে পারবে না। তাই শ্রীর পরিবারকে ফাঁদে ফেলে বাইরে টেনে বের করতেই তারা অসুস্থতার নাটক সাজিয়েছিল। তারপর রোজও একটি আয়নায় পানি ঢেলে মন্ত্র পড়া শুরু করে। এদিকে আন্ধি স্টোর রুমের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে ছাগলের 4টি কাটা মাথা ও 4টি কালো জাদুর পুতুল দেখতে পায়। এদিকে রোজোর মন্ত্রের প্রভাবে পানি টকবক করে ফুটতে শুরু করে এবং শ্রী রক্তের বমি করতে থাকে। এরই মধ্যে আয়নায় জারোর অবয়ব ভেসে ওঠে এবং জারো শ্রীকে বলে শ্রী কখনো তার নিয়তি থেকে পালাতে পারবে না। শ্রী যেখানেই যাক, শয়তান তাকে খুঁজে নেবেই। হঠাৎ আয়না ভেঙে যায় এবং রোজোর চোখে আঘাত লাগে। রোজো দ্রুত কিছু একটা তুলে শ্রীর হাতে দেয় এবং তার কানে কিছু বলার চেষ্টা করে। হঠাৎ রোজো ঝাঁকুনি খেয়ে দূরে পড়ে যায়। রোজোর এই বেদনাদায়ক অবস্থা দেখে শ্রী ভীষণ কাঁদতে থাকে। এদিকে দিনা দাদা দাদির বিছানার নিচে একটা লকেট পায় এবং আন্ধি দাদা দাদির মৃতদেহ খুঁজে পায়। এদিকে দিনা লক্ষ্য করে ক্যালেন্ডারে 30 তারিখ চিহ্নিত করে সেখানে গারবাং সুমা অর্থাৎ স্পিরিট গেট লেখা আছে। ঠিক তখনই পেছন থেকে কেউ দিনার উপর হামলা করে এবং রানী দাদা দাদির আসল চেহারা দেখতে পায়। দাদির মাথা কেটে নিচে পড়তে দেখে রানী ভয়ে দৌড়াতে শুরু করে। হঠাৎ রানী দেখে সেখানে কেউ নেই। সুযোগ বুঝে হানুম রানীকে অজ্ঞান করে দেয়। এরপর হানুম আন্ধির সামনে আসে। সে তাকে বিদ্রূপ করে বলে সে কি ভেবেছিল হানুম মরে গেছে। হানুম জানায় সে জীবিত এবং তার মায়ের বিশ্বস্ত সেবক সালিম তাকে সুস্থ করে বাঁচিয়েছিল। সে বলে সালিম অনেক যত্ন করে তার জান বাঁচিয়েছিল, অথচ সে নিজেই মায়ের সাথে আগুনে পুড়ে মরতে চেয়েছিল।
কিন্তু এখন তার শরীরে থেকে যাওয়া পোড়ার দাগগুলো তাকে সবসময় অতীতের কথা মনে করিয়ে দেয় এবং স্ত্রীর পরিবারের করা ক্ষতির কথা সে কখনো ভুলেনি। যখন হানুম জানতে পারে আন্ধি ও রানীর সন্তান আসছে, তখনই সে শপথ নেয় যে সে বেঁচে থাকতে আন্ধির পরিবারকে কখনো শান্তিতে বাঁচতে দেবে না। বিশ্বস্ত সেবক সালিম হানুমকে প্রতিশোধের এই নিকৃষ্ট পথ ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু হানুম মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া ও সবাইকে মেরে ফেলার জেদে অটল থাকে। সালিম যখন পুলিশকে খবর দেওয়ার হুমকি দেয়, হানুম সালিমকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। এমনকি হানুম সালিমের হৃৎপিণ্ড বের করে খেতে শুরু করে। এরপর হানুম তান্ত্রিক মন্ত্র পড়ে মৃততান্ত্রিক জারোকে পুনরায় জীবিত করে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সে জারোর কাছে স্ত্রীর পুরো পরিবারের উপর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে শয়তানি সাহায্য চায় এবং জারো ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। জারো জানায় যে স্ত্রীর বাড়ি অনেক শক্তিশালী সুরক্ষা কবচে ঘেরা, যার কারণে কালো জাদু ভেতরে ঢুকতে পারছে না। এরপর হানুম আন্ধির গর্ভবতী স্ত্রীর পেটের সন্তানের উপর কুদৃষ্টি দেয় এবং তাকে পরবর্তী লক্ষ্য বানিয়ে নেয়। জারো পূর্ণিমার রাতে আত্মাদের দরজা খোলার এবং মৃতদের জাগানোর শয়তানি মন্ত্র পড়তে শুরু করে। এরই ফলশ্রুতিতে একদিন হানুম স্ত্রীর বাবার ঘরে আসে। হানুম হাতের কুড়াল দিয়ে স্ত্রীর বাবার মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর হানুম স্ত্রীর মাকেও নির্মমভাবে হত্যা করে। আন্ধি যখন নির্দোষ দাদা দাদিকে হত্যার কারণ জিজ্ঞেস করে, হানুম বিদ্রূপ করে বলে যে সে আন্ধির পুরো পরিবারকে একসাথে ভয়ঙ্কর মৃত্যু মরতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছে না। হঠাৎ জারো এসে আন্ধিকে অজ্ঞান করে দেয়। রাতে স্ত্রী বাড়ি ফেরে কিন্তু কাউকে দেখতে পায় না। তবে স্পিরিট গেটের চিহ্নিত তারিখ দেখে সে সবাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে হানুম পূর্ণিমার রাতে মৃতদের জীবিত করার অশুভ মন্ত্র পড়া শুরু করে। হানুম সবাইকে কবরস্থানে বেঁধে রেখেছিল এবং রানীর অনাগত সন্তানকে বের করার প্রস্তুতি নিচ্ছিল। আন্ধি যখন রানীর নিরাপত্তার ভিক্ষা মাঙে, জারো জোরে হেসে স্ত্রীর অতীতের চুক্তির সত্য সবার সামনে ফাঁস করে দেয়। সে জানায় যে স্ত্রী হারমানের সাথে বিয়ে টিকিয়ে রাখতে তার প্রথম নাতি বা নাতনিকে বলিদানের চুক্তি করেছিল। হানুম জানায় রানীর পেটের সন্তান এখন তার বলির বস্তু। আন্ধি সন্তানের জীবন ভিক্ষা চেয়ে নিজের প্রাণ দিতে চায়, কিন্তু হানুম তা প্রত্যাখ্যান করে। হানুম বলে আন্ধির জান নিলে তার কোনো লাভ হবে না, কারণ মৃত মা লায়লাকে নরক থেকে ফিরিয়ে আনতে তার একটি নিষ্পাপ ও পবিত্র আত্মার প্রয়োজন। এরপর জারো দরজা খুলতে অশুভতান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে এবং হানুম জোর করে রানীর পেট থেকে সন্তান বের করার চেষ্টা করতে থাকে। আন্ধি হাত জোর করে হানুমের কাছে তার নিরীহ অনাগত সন্তানকে আঘাত না করার ভিক্ষা মাংতে থাকে। রানী কালো জাদুর ভয়ঙ্কর প্রভাবে পেটে তীব্র ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত হানুম রানীর পেট থেকে ভ্রূণ বের করে নেয়। আন্ধি ক্রোধে হানুমকে অভিশাপ দেয়। তারপর জারো একটি ষাঁড় বলিদান দেয়। এরই মধ্যে স্ত্রী সেখানে পৌঁছে যায়। স্ত্রী চুপচাপ এসে আন্ধির হাতের বাঁধন খুলে দিলে আন্ধি বলে, তুমি তো আমার সন্তানকে মেরেই ফেললে, এখন এসবের কী লাভ? স্ত্রী রানীর কাছে গিয়ে অতীতের ভুলের জন্য ক্ষমা চায়, কারণ তার করা শয়তানি চুক্তির কারণেই আজ সন্তানের এই বেদনাদায়ক পরিণতি হয়েছে। অন্যদিকে জারো ষাঁড়ের পেটের মাধ্যমে স্পিরিট গেট খুলতে শুরু করে। স্ত্রী আন্ধির বাঁধন খুলে যেই দিনার বাঁধন খুলতে যায়, লায়লা জীবিত হয়ে ওঠে। স্ত্রী তখন নিজের গায়ে কেরোসিন ঢেলে যেই এগিয়ে যায়, জারো স্ত্রীকে তুলে দূরে ছুঁড়ে মারে। আন্ধি ও দিনা মাকে সাহায্য করতে এগিয়ে আসলে জারো তাদেরও তুলে ছুঁড়ে দেয়। স্ত্রী রোজর দেওয়া জিনিসটা জারোর দিকে ছুঁড়ে মারে এবং জারোকে আঘাত করে হত্যা করে। স্ত্রী হাতে মশাল নিয়ে নরকের দরজার দিকে এগিয়ে যেতে থাকলে দিনা তাকে থামানোর চেষ্টা করে। স্ত্রী শেষবারের মতো তার পাপের জন্য ক্ষমা চায় এবং এগিয়ে যায়। স্ত্রী নিজের গায়ে আগুন লাগিয়ে লায়লাকে সাথে নিয়ে নরকের দরজা চিরতরে বন্ধ করার চেষ্টা করে। এরই মধ্যে হানুম ছুরি নিয়ে দিনার দিকে এগিয়ে আসে।
কিন্তু আন্ধি পাথর দিয়ে আঘাত করে হানুমকে হত্যা করে। অবশেষে স্ত্রীর আত্মত্যাগের মাধ্যমে নরকের সেই দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। একদম শেষে আন্ধি, দিনা ও রানী এই অভিশপ্ত বাড়ি ও অতীতকে পেছনে ফেলে শান্তিতে নতুন জীবন শুরু করতে বেরিয়ে পড়ে। স্বাগতম ভূত ল্যাবতে। এখানে আপনি পাবেন সেরা হরর, থ্রিলার এবং সুপারন্যাচারাল মুভির রোমাঞ্চকর বাংলা এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে রাখুন যাতে ভূত ল্যাবের কোনো ভিডিও আর মিস না হয়। আপনাদের প্রতিটি সাপোর্টই আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয়। ধন্যবাদ।